আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়তেছো তাদের জন্য পরিমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে পরিমিতিটা খুবই সহজ যদি বেসিক কন্টেন্টগুলা যে বেসিকগুলো আছে পরিমিতির এগুলা নিয়ে যখন আইডিয়া থাকে, যখন পরিমিতি প্র্যাকটিস করতে যাবে তখন আগে তোমাদের যেটা জানতে হবে এই কন্টেন্টগুলা, এই সম্বন্ধে বেসিকগুলো অবশ্যই জেনে যদি পরিমিতিগুলো প্র্যাকটিস করো ম্যাথগুলা তাহলে অবশ্যই ইজি হবে। তাহলে আমরা দেখব পরিমিতির যে বেসিকগুলো আছে। আজকে আমার এই ক্লাসে ওইগুলা নিয়ে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। আমি এখানে সব পরিমিতি 16দের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলোর মধ্যে বিশেষ করে যেগুলো নিয়ে আলোচনা ম্যাথগুলো করা হলো ওইগুলো আমি ওই কন্টেন্টগুলো রেখেছি। এদের মধ্যে হচ্ছে ত্রিভুজ, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস, বৃত্ত, ঘনবস্তু, ঘনক, বেলন, ট্রাপিজিয়াম, এই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানো পরিমিতি হচ্ছে কোনো কিছুর পরিমাপ জানা, পরিমাপ সম্বন্ধে এই চ্যাপ্টারটা। তাহলে আমরা শুরু করতে পারি। ত্রিভুজ আমরা আসলে যে অনেকেই জানি, সবাই জানি ছোটকাল থেকে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজ মোট 6 প্রকার, বাহুভেদে 3 প্রকার, কোণভেদে 3 প্রকার, মোট 6 প্রকার। বাহুভেদে 3 প্রকার হচ্ছে বাহুভেদে 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বর বিষমবাহু ত্রিভুজ। এই হলো বাহুভেদে 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যখন তোমরা পরিমিতির 16.1 ম্যাথগুলো করতে যাবে তখন তোমরা এই যে বাহুভেদের ত্রিভুজগুলো নিয়ে তোমরা ওখানে ম্যাথ করবা। তাহলে এখন আমরা দেখব সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমান এবং প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ থাকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমি যদি একটা সমবাহু ত্রিভুজ ড্র করি, এটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ। এখানে 3টা বাহু পরস্পর সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3 ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অথবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জায়গাটা কতটুকু এটা বের করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে √3/4 স্কয়ার। এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, যেহেতু 3টা বাহু সমান থাকে, এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তারপরে পরিসীমা হচ্ছে 3টি বাহুর যোগফল। পরিসীমা 3টা বাহুর যোগফল, তাহলে এটা যদি এ হয়, এটাও এ, 3টা যোগ করলে হয় 3a, কেন হবে একক। এ হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অথবা পরিসীমা। তাহলে আমাদের যে বেসিকটা এখানে জানা দরকার, সমবাহু ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান থাকে এবং প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ থাকে এবং কোণগুলো সমান। ওকে, এরপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান, অপরটি অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এই দুইটা বাহু সমান করে আঁকলাম, এটা এগুলার সাথে অসমান, এগুলোর সাথে সমান হবে না, তাই এটা যদি এ হয় আবার এটাও এটার দৈর্ঘ্য, তাহলে এটাকে বি দিতে পারে আমি। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান থাকে। এটা যদি ভূমি হয় তাহলে এই কোণ দুইটা পরস্পর অবশ্যই সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু, যদি উচ্চতা দেওয়া না থাকে, এমনি আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যদি উচ্চতা দেওয়া না থাকে তাহলে b/4 রুট অফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। b/4 রুট অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সরি, এখানে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে ভূমি, নিচেরটা বি, যেটা অসমান বাহু এটা হচ্ছে ভি। এর পরিসীমা হচ্ছে পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। তাহলে এই বাহু যোগ করলে এদিকে এদিকে তাহলে হচ্ছে 2a প্লাস আরেকটা বাহু বি, তাহলে 2a প্লাস বি হচ্ছে এর পরিসীমা, অর্থাৎ তিনটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা একক। ওকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ গেল। এরপর আসছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। যেমন বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহু তিন রকম হবে। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তিনটা বাহু তিন রকম। এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এইটার সাথে এটা মিলবে না, এটার সাথে, অর্থাৎ তিন রকম, একটার সাথে একটা সমান হবে না। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট অফ s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। এখানে এ হচ্ছে এ বি সি তিনটা বাহুর দৈর্ঘ্য, আর এস হচ্ছে অর্ধ পরিসীমা, মানে তিনটা বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যা পাবো তা হচ্ছে এস। তাহলে এটার পরিসীমা হয় বিষমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে, পরিসীমা বের করতে হলে তিনটা বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি একক। ওকে, তাহলে আমাদের বাহুভেদে তিন প্রকার ত্রিভুজগুলো গেল। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এইগুলো 16.1 ম্যাথ করতে গেলে অবশ্যই রাখবে, ওই চ্যাপ্টারটা ত্রিভুজ সংক্রান্ত, এই জন্য। এরপর কোণভেদে আছে, কোণভেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এখানে আমাদের দরকার সমকোণী ত্রিভুজটা। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেমন আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ রেখেছি, এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। এটা আবার একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা একটা আমার সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের নিচে এটা আমরা ভূমি ধরতে পারি, এই যে নিচেরটাকে ভূমি, এটাকে ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা বা লম্ব বলতে পারি, উচ্চতা বা লম্ব বলতে পারি। উচ্চতা হচ্ছে, যদি কোনো একটা উচ্চতা হচ্ছে, যে উচ্চতা হলে পাশের কোণ ভূমির সাথে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, এটাকে উচ্চতা বা লম্ব বলতে পারি আমরা, লম্ব। তাহলে সমকোণের বিপরীত বাহু এটাকে বলি অতিভুজ, এটাকে আমরা অতিভুজ বলি, এটাকে অতিভুজ বলি। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যেহেতু এখানে উচ্চতা আছে। এর আগে আমরা বাহুবাদী যেগুলো দেখছিলাম এগুলোর কখনো উচ্চতা ছিল না, এগুলোর উচ্চতা ছিল না, এই জন্য আমরা ক্ষেত্রফলের সূত্রটা ভিন্নভাবে প্রয়োগ করছিলাম। এটার উচ্চতা আছে, তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমি যদি উচ্চতাটা যদি এ ধরি, ভূমি যদি বি ধরি, এটাকে এটা বি আর এটা সি অথবা যে কোনো একটা ধরতে পারি, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এ, বর্গ একক, গুণ করলে হয় হাফ এ বি। তাহলে এখন এটার আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি বর্গ একক, এই ত্রিভুজটার সমকোণী ত্রিভুজটার। ওকে, এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি। আর যদি আমাদের অতিভুজটা বের করতে বলে, তাহলে আমরা বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। তাহলে এখানে যদি আমি একই মাপের, এই যে এটাও একই মাপের একটা সমকোণী ত্রিভুজ, একই মাপের সমকোণী ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজ রাখলাম আমি। এটাকে যদি আমি একইভাবে এভাবে জোড়া লাগাই, এভাবে যদি জোড়া লাগাই দিই, তাহলে আমার যেটা হচ্ছে এটা আয়ত হয়ে যাচ্ছে, একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে এটার বিপরীত বাহু সমান, এটা সমান এই যে এই বাহুটা, এটা সমান এটা, আবার এটা সমান এটা, এটার বিপরীত বাহু এটা, তাহলে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা আমরা আয়তক্ষেত্র বলতে পারি। অর্থাৎ আমি যখন দুইটা সমকোণী ত্রিভুজ একই মাপের জোড়া লাগাই দিলাম, এভাবে জোড়া লাগাই দিলাম, তাহলে একটা আমার আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে কর্ণ। আমি যদি এখানে বিন্দু দিই, এটাকে দিলাম এ, আর এদিকে দিলাম বি, আর এদিকে দিলাম সি, আর এদিকে দিলাম ডি। ওকে, ডি। তাহলে এখানে আমার বিডিটা আয়তক্ষেত্রের কোণাকুণি দূরত্ব, এটাকে বলা হয় কর্ণ। এখানে বিডি হচ্ছে আমার কর্ণ, বিডি হচ্ছে কর্ণ, বিডি ইকুয়াল টু এটা কর্ণ, বিডি হচ্ছে আমার কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী হবে? আমি এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম, সমকোণী ত্রিভুজ, এটার হাফ এ বি। তাহলে যেহেতু এইটাও একই মাপের, এটারও হাফ এ বি হবে, হাফ এ বি। তাহলে যদি আমি হাফ এ বি যদি যোগ করি, তাহলে এই পুরো জায়গাটার ক্ষেত্রফল পাবো, যেহেতু এরকম দুইটার। তাহলে যোগ করি হাফ এ বি যোগ হাফ এ বি, যোগ করলে কীরকম হয়? এরকম দুইটা একরকম, তাহলে 2 হাফ এ বি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এটা চলে গেল, তাহলে আর থাকে এ বি। অর্থাৎ এই পুরাটা ছিল এরকম দুইটা ত্রিভুজ ছিল, এটা 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 একটা, এটার পুরাটার নাম কি ছিল? আয়ত। পুরাটার নাম কি? আয়ত। তাহলে আয়তের ক্ষেত্রফল পাইলাম আমরা কি ক্যালকুলেশন করে? এ বি। এখানে এ হচ্ছে সিডি, এই যে এ হচ্ছে এটা, তার মানে এটা পুরো আয়তক্ষেত্রটার কি ছিল? প্রস্থ ছিল এ প্রস্থ ছিল, বি ছিল দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্যের সাথে প্রস্থ এখানে গুণাকার আছে, এর সাথে বি, অর্থাৎ বি এ যদি প্রস্থ হয়, বি হচ্ছে দৈর্ঘ্য, বা মাঝখানে আছে গুণাকারে, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ পাইলে আমরা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পাচ্ছি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পাচ্ছি। অর্থাৎ এর থেকে আমরা জানলাম একটা আয়তক্ষেত্রের একটা কর্ণ যদি আমরা অঙ্কন করি, যে কর্ণটা অঙ্কন করব ওই কর্ণটার কারণে দুইটা ত্রিভুজের সমান দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়ে যায়, তাহলে আয়তের কর্ণদ্বয় পরস্পর, আয়তের কর্ণ একটা আয়তক্ষেত্রকে দুইটা ত্রিভুজে বিভক্ত করে, যে দুইটা ত্রিভুজ হবে এই দুইটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, এটা সমান দুইটা অংশে ভাগ হবে। ওকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু, পরিসীমা মানে হচ্ছে চারটা বাহুর যোগফল, পরিসীমা হচ্ছে, আমরা পরিসীমা বলতে বুঝি চতুর্দিক, তাহলে এখানে চারটা বাহু আছে, চারটার যোগফল। তাহলে এটা কি লিখতে পারি আমরা? এটা যদি দৈর্ঘ্য হয়, আয়তক্ষেত্রটার এটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ।
তাহলে এটা যদি প্রস্থ হয়, এটাও প্রস্থ, এই এই যে এটার বিপরীত পাশ সমান আর এটা সমান এটা, তাহলে আমাদের পরিসীমাটা কীরকম হয়? পরিসীমাটা হয়, চারটা বাহু যোগ করি, এটা দৈর্ঘ্য, তাহলে এডি হচ্ছে দৈর্ঘ্য, চারটা বাহু যোগ করতেছি, আর এ বি হচ্ছে প্রস্থ, এদিকে প্রস্থ যোগ প্রস্থ, এটার বিপরীত পাশ হচ্ছে এটা সমান এটা, তাহলে এটা দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য যোগ, তাহলে এটা গেল, এটার বিপরীত পাশ এটার যতটুকু এটা ততটুকু, এটা প্রস্থ হলে এটাও প্রস্থ, তাহলে এটাও যোগ করি। তাহলে এখন আমি চারটা বাহু পেয়ে গেলাম, চারটা বাহু যোগ করলে এটা বের করছিলাম পরিসীমা, আয়তক্ষেত্রটির পরিসীমা। তাহলে দৈর্ঘ্য হয় একটা দুইটা, যোগ করলে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ দুইটা 2 প্রস্থ, তাহলে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হয় দৈর্ঘ্য যোগ প্রস্থ। এ হলো আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এখন আমার ত্রিভুজ গেল, আয়তক্ষেত্রে গেল, এরপর সামুদ্রিক আর আয়তক্ষেত্র একই, শুধু হচ্ছে কোণগত পার্থক্য। প্রত্যেক আয়তের মধ্যে বিপরীত বাহু সমান, আয়তের মধ্যে বিপরীত বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, কিন্তু সামুদ্রিকের মধ্যেও বিপরীত বাহু সমান আয়তের মতো, কিন্তু কোণগুলো সমকোণ নয় সামুদ্রিকে, এ হলো পার্থক্য। তাহলে এখন আমাদের সামুদ্রিকও গেল। আর সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিক দেখতে এরকম, কোণগুলো সূক্ষ্মকোণ আর স্থূলকোণ হবে, বিপরীত বাহু সমান, এটা সমান এটা সমান, এটা বিপরীত বাহু সমান, কোণগুলো কিন্তু সমকোণ হবে না, আর আয়তের মধ্যে সমকোণ হবে। কোণগত পার্থক্য আয়ত আর সামুদ্রিকের মধ্যে। সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা। আর আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র যেটা সামুদ্রিকের একই। এরপর হচ্ছে আমার বর্গ, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, এটাকে বলা হয় বর্গ। বর্গের মধ্যে 4টা বাহু সমান থাকবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হবে। 4টা বাহু সমান, এই যে এই বাহুটা যদি এ হয়, এই বাহুটার দৈর্ঘ্য, তাহলে অবশ্যই এটাও এ হবে, 4টা বাহুর দৈর্ঘ্য এ হবে, কারণ 4টা পরস্পর সমান। তাহলে এটার ক্ষেত্রফলটা কি হতে পারে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাহু গুণন বাহু। কিভাবে? এই যে এটা যদি আমি এখানে একটা যদি কর্ণ আঁকি, তাহলে সেমভাবে দুইটা ত্রিভুজে বিভক্ত হচ্ছে, সমকোণী ত্রিভুজে বিভক্ত হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রফল যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করব প্রথমে, এই ত্রিভুজের এটা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা ছিল 90 ডিগ্রি, তাহলে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কীরকম ছিল? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা যদি উচ্চতা হয়, এটা ভূমি, তাহলে বের করি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতাও এ, তাহলে গুণ করলে হয় হাফ এ স্কোয়ার। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা এ স্কোয়ার পাইলাম। আবার যদি এটা আমি জোড়া লাগাই দিই, এটা মুছে দিলাম, তাহলে এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটার সমকোণী ত্রিভুজ। এটার যদি ভূমি হয়, এটা উচ্চতা, অথবা এটা উচ্চতা ভূমি ধরতে পারে আমরা যে কোনো একটা। তাহলে এটারও ক্ষেত্রফল কত হয়? এটার যদি হাফ এ স্কোয়ার হয়, এটার ক্ষেত্রফল হাফ স্কোয়ার, তাহলে এই দুইটা যোগ করলে কীরকম হয়? হাফ এ স্কোয়ার প্লাস হাফ এ স্কোয়ার, দুইটা ত্রিভুজ দুই দিকে, তাহলে হাফ এ স্কোয়ার যোগ করলে এই পুরোটার ক্ষেত্রফল পাচ্ছি। পুরোটা হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে হয় 2 হাফ এ স্কোয়ার, তাহলে 2 কাটা আর পাই এ স্কোয়ার। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ স্কোয়ার।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার। এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে মানে যদি এক বাহুর দৈর্ঘ্য হয় এ সমান, তাহলে এ যদি এক বাহুর দৈর্ঘ্য হয়, বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এরপর স্কোয়ার আছে, তাহলে বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলে, বর্গ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায়। ওকে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল। চারিদিকে কত আছে, 4টা আছে, 4টা বাহুর যোগ করলে তাহলে হয় 4a। এ হলো বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। ওকে, বর্গক্ষেত্রে গেল। আর বর্গের পর আছে রম্বস। রম্বস বর্গ একই রকম, কিন্তু কোণগত দিক দিয়ে, যেভাবে আয়ত এবং সামুদ্রিকের কোণগত দিক দিয়ে পার্থক্য ছিল, রম্বস এবং বর্গের মধ্যেও একই রকম কোণগত দিক দিয়ে পার্থক্য। বর্গের মধ্যেও 4টা বাহু পরস্পর সমান, আর রম্বসের মধ্যেও 4টা বাহু পরস্পর সমান। রম্বসের মধ্যে কোণগুলো সমকোণ নয়, আর বর্গের মধ্যে কোণগুলো সমকোণ। এ হলো পার্থক্য। এরপর হচ্ছে বৃত্ত। আমি এখানে একটা বৃত্ত আমার সুবিধার জন্য একটা বৃত্ত ড্র করে রেখেছি, অঙ্কন করে। বৃত্তটার বাইরে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে পরিধি। এই যে চতুর্দিক, যেটা একটা বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। চতুর্দিকে যে দৈর্ঘ্যটা আছে এটাকে বলা হয় পরিধি। তাহলে বৃত্তের উপরে এই যে যেটাকে গোলাকার, এটা হচ্ছে পরিধি। পরিধি এটা আমরা বলতে পারি এ বি ডি ই সি। এ পরিধি, পরিধি হচ্ছে এ বি ডি ই সি। এটা হচ্ছে বৃত্তের একটা পরিধি, চতুর্দিক যেটা গোলাকার এটা। ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ ও এ। ব্যাসার্ধর আবার আরেকটা ব্যাসার্ধকে আর দিয়েও প্রকাশ করে। ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। ও এখানে হচ্ছে ব্যাসার্ধ, আর বিসি হচ্ছে ব্যাস। বিসি ব্যাস। ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করে, বা 2r দিয়েও প্রকাশ করা হয়। যে কোনো একটা দিয়ে প্রকাশ করা যায়। আর ডি হচ্ছে বৃত্তের জ্যা। ডিই, ডি হচ্ছে জ্যা। আর এ বি হচ্ছে বৃত্তের চাপ। এ বি চাপ হচ্ছে, অর্থাৎ পরিধির কোনো একটা অংশকে চাপ বলা হয়। এ বি, এ বি চাপ। এখানে চাইলে অনেকগুলো চাপ আছে। এ বি ধরে নিলাম আমি, এ বি বৃত্তের চাপ। তাহলে পরিধি, পরিধি মানে চতুর্দিক। ব্যাসার্ধ হচ্ছে যে একটা বৃত্তকে কেন্দ্র করে যত দূরত্ব নিয়ে চতুর্দিকে ঘুরে আসা হয়, কোনো একদিকে মাঝখানে কেন্দ্র করে যত দূরত্বটা নিয়ে চতুর্দিকে ঘুরে আসা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধের কেন্দ্র দিয়ে পরিধির দুই পাশের যে দূরত্বটা, কেন্দ্র দিয়ে যাইতে হবে, দুই পাশের যে দূরত্বটা, এটাকে বলা হয় ব্যাস। আর যা হচ্ছে যে কেন্দ্র ব্যতীত, কেন্দ্র ছাড়া অন্য দিক দিয়ে পরিধির এক প্রান্ত থেকে এক অন্য প্রান্তের যে দূরত্বটা, দৈর্ঘ্যটা, এটাকে বলা হয় জ্যা। আর চাপ হচ্ছে পরিধির কোনো একটু অংশকে, এটাকে বলা হয় চাপ। এ হলো বৃত্তের পরিস্থিতি। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা গোলাকার যদি কোনো কিছু থাকে, এটার ক্ষেত্রফলটা বৃত্তের মতো। এটা কেমনে বের করব? এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু ফাই আর স্কোয়ার। ফাইয়ের মান হচ্ছে 3.1416। পায়ের মান 3.1416। তাহলে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ রাখো, ওইদিকে রাখো। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এটা ক্ষেত্রফলটা আমরা এভাবে বের করতে পারি। এরপর আছে ব্যাস। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, এটা আমরা সবাই জানি। যেহেতু এটা যদি ব্যাস হয়, এটা কেন্দ্র থেকে এটা ওয়ে হচ্ছে
সরি ওয়ে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ, এটা যতটুকু এটা ততটুকু, আর এখানে এটাও ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে ব্যাসটা হচ্ছে বিসিটা হচ্ছে ব্যাসার্ধের ডাবল। এই জন্য আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু 2r, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। আর বৃত্তের চাপটাও আমরা নির্ণয় করতে পারি। বৃত্তের চাপকে এস দিয়ে প্রকাশ করা হয়, এস ইকুয়াল টু আর থিটা 5/1/80। এটা হচ্ছে বৃত্তের চাপ বের করার জন্য এই সূত্রটা ইউজ করা হয়। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ফাইয়ের মান আমরা জানি। থিটা হচ্ছে এই যে কোণটা কেন্দ্রের সাথে এ বি, এই যে কেন্দ্রের যে কোণটা, এটা হচ্ছে থিটা। এখানে থিটা মানে কোণের পরিমাণটা কত ডিগ্রি, এটা হতে পারে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, যাই হোক, এটা হচ্ছে থিটা, কোণের পরিমাণ। আর ফাইয়ের মান 3.1416। এটার গুণফলকে যখন 180 দিয়ে ভাগ করব, তাহলে আমরা চাপটা পেয়ে যাব। ওকে, এই হলো বৃত্তের পরিচিতি। এখন বৃত্তের আরেকটা আছে পরিধি। বৃত্তের পরিধিটা আমরা কিভাবে বের করব? পরিধি মানে চতুর্দিক, এটা কিভাবে বের করতে পারি? বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে পরিধি সমান 2πr। শুধু আর জানা থাকলে, ব্যাসার্ধ জানা থাকলে, তাহলে বৃত্তের পরিধি বের করা যায়। ওকে, এরপর হচ্ছে ঘনবস্তু, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট। 16.4 অথবা 16.3 আমাদের এই ঘনবস্তু অথবা ঘনক নিয়ে ম্যাথ আছে প্রচুর। ঘনবস্তু আমি এখানে একটা ঘনবস্তু রেখেছি, এটা দেখতে ঘনবস্তুর মতো। ঘনবস্তুর মধ্যে 6টা তল থাকে, 12টা ধার থাকে। 6টা তল হচ্ছে 4, উপরে একটা, নিচে একটা, তারপর পাশে 2টা, অথবা 4 পাশে 4টা তল, এই পাশে একটা, এই পাশে একটা, টোটাল হচ্ছে 6টা তল থাকে। আর এরকম দাঁড় থাকে 12টা দাঁড় থাকে, আর তল থাকে 6টি। আর ঘনবস্তুর সব তল আয়ত আকৃতির হয়, সব তল। এই তলটা আয়ত আকৃতির, এটার বিপরীত পাশ সমান, এবং কোণগুলো সমকোণ। এই যে কোণগুলো, এখানে যে কোণগুলো আছে, এগুলো সমকোণ। প্রত্যেকটা তল আয়ত আকৃতির, বিপরীত পাশ সমান, এবং কোণগুলো সমকোণ। সো আয়তক্ষেত্রের যে তলগুলো থাকে, সব তলগুলো হচ্ছে ঘনবস্তুর যে তলগুলো থাকে, সব তলগুলো হচ্ছে আয়তের মতো। তাহলে আমরা দেখব এখন ঘনবস্তুর 6টা তল কিভাবে বের করব 6টা তলের ক্ষেত্রফল, এটা আমরা কিভাবে বের করব, মানে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনবস্তু আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে, এটা দেখতে এটা আয়তের মতো, এটার বিপরীত পাশটা সমান, এটা যতটুকু এটার ততটুকু। এটার দৈর্ঘ্যকে এ ধরলাম, এই যে এটা এতটুকু আমি এ ধরলাম, এটা একটা আয়ত, এটা যেহেতু এটার ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ লাগবে, এটার দৈর্ঘ্যকে আমি এ ধরলাম, আবার এটার প্রস্থকে আমি বি ধরলাম। যেহেতু আয়ত আকৃতির, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে এটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি এই তলটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই তলটার ক্ষেত্রফল কীরকম হবে? দৈর্ঘ্যের সাথে যখন প্রস্থ গুণ করব, দৈর্ঘ্য হচ্ছে আমার এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এর সাথে বি গুণ করলে আমি এটার ক্ষেত্রফল পাচ্ছি এ বি। এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, একটা তলের ক্ষেত্রফল আমি এখানে লিখে নিলাম। এবার এটার যতটুকু, এটার বিপরীত পাশটা অবশ্যই সমান, এটাও ততটুকু। এটার ক্ষেত্রফল যদি এ বি হয়, তাহলে এটার ক্ষেত্রফল অবশ্যই এ বি। তাহলে এ বি এটাও যোগ করলাম। এখন আমি 2টা তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটাও কেটে দিলাম। এরপরে এই তলটার ক্ষেত্রফল বের করব, এই তলটার ক্ষেত্রফল। আচ্ছা, আমার এটার দৈর্ঘ্য ছিল এ ছিল, এখানে এটা যতটুকু, এই দিকেও ততটুকু, তাহলে এটার দৈর্ঘ্য এ হলে এদিকে এ লিখলাম। হ্যাঁ, আবার এদিকে বি ছিল প্রস্থ, তাহলে এইটা আর এদিকে কিন্তু আমার সমান না, তাই এটা বি হবে না। তাহলে এটার আমি আরেকটা প্রস্থ ধরলাম, এটা হচ্ছে সি ধরলাম। হ্যাঁ, এটা সি ধরলাম। তাহলে এটার ক্ষেত্রফল বের করে, যেহেতু এই তলটা আয়তের মতো, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করি। দৈর্ঘ্য হচ্ছে আমার এ, প্রস্থ হচ্ছে সি। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে তাহলে আমার হচ্ছে সি এ।
তাহলে এটা বলে লিখি সি এ। এখন এটার ক্ষেত্রফল পাইলাম, এটা সি এ হলে এই যে এই তলটা যতটুকু এইটাও ততটুকু সমান দুইটা, তাহলে এটা যদি সি এ হয় আমার এটাও সি এ, আরেকটা তল পাইলাম সি এ। এখন আমার চতুর্দিকে 4টা তল চলে গেল, আর আছে এই তলটা, এই তলটা, এই তলটা আছে। এখন আমার এই যে এই জায়গাটা ছিল সি, এতটুকু সি ছিল, এটা যদি সি হয় তাহলে অবশ্যই আমার এটাও সি, এদিকে সমান, এটা সি এদিকে লাগবে। তাহলে এটা কি ছিল, এটা আমার এখানে বি ছিল, বি এতটুকু, এটা বি হলে এদিকে সমান, তাহলে এটাও বি, বি। তাহলে এই তলটার দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ হচ্ছে সি। তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে এটার ক্ষেত্রফল পাচ্ছি, ক্ষেত্রফল হচ্ছে বিসি। তাহলে এটাও আমি যোগ করলাম এখানে বিসি। এখন এটার ক্ষেত্রফল যদি বিসি হয়, এটা যতটুকু এইদিকে এটাও ততটুকু, তাহলে এটার ক্ষেত্রফল বিসি। এখানে সবগুলা তল ছিল 6টা, আমি 6টা তল পেয়ে গেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা তলের ক্ষেত্রফল যোগ করলে সবগুলা তল, সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব ঘনবস্তুটার। তাহলে কি হয় দেখি, ক্ষেত্রফল এর বির সাথে এ বি যোগ করলে 2ab, বিসির সাথে বিসি যোগ করলে 2bc, সি এর সাথে সি এ যোগ করলে 2ca। এখানে সব জায়গায় 2 আছে, 2 কমন নিই, 2 কমন নিলে হয় ab প্লাস বিসি প্লাস সিএ। এ হলো ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখানে এ হচ্ছে, এ সমান হচ্ছে ঘনবস্তুটির দৈর্ঘ্য, বি হচ্ছে ঘনবস্তুটির প্রস্থ, সি হচ্ছে ঘনবস্তুটির উচ্চতা। অর্থাৎ একটা ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে তার দৈর্ঘ্য জানতে হবে, প্রস্থ জানতে হবে, উচ্চতা জানতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা জেনে থাকলে তাহলে আমাদের ক্ষেত্রফলটা সমগ্র তলের, 6টা তলের, সমগ্র তল মানে 6টা তলের ক্ষেত্রফল বের করা সম্ভব। ওকে, এখন ঘনবস্তুর যদি এক কোনাকুনি দূরত্বটা বের করে কর্ণের দৈর্ঘ্য, তখন আমরা কি বের করব, কিভাবে বের করব? ঘনবস্তুর কর্ণ নির্ণয়ের কোনাকুনি দূরত্ব, এই যে এ কোণ থেকে এ কোণ থেকে এ কোণের দূরত্ব, কোনাকুনি দূরত্ব, যেটা কর্ণের দৈর্ঘ্য বলি আমরা বইয়ের ভাষায়। কর্ণের দৈর্ঘ্য রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ বি সি আমি আগে বললাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। কেন হবে একক। তাহলে ঘনবস্তু নিয়ে গেল, এরপরে হচ্ছে গণক। গণক আমি বুঝার সুবিধার জন্য একটা গণক রাখলাম। এই যে এটা হচ্ছে গণক, আমার কাছে যেটা আছে। গণক দেখতে লুডু খেলার গুটির মতো। গণকের সব তল, ঘনবস্তুর যেভাবে 6টা তল ছিল, গণকেরও 6টা তল, সেমভাবে ধারও 12টা।